সরবরাহ কম থাকার অজুহাতে পাইকারি বাজারেও বাড়ানো হচ্ছে সবজির দাম। কৃষকের দাবি, কয়েক দফা বৃষ্টিতে চারা নষ্ট হয় শীতকালীন সবজির ফলন কমেছে। পুরোদমে সবজির উৎপাদন বাড়তে আরও 1 মাসের বেশি সময় লাগবে। প্রতি বছর এই মৌসুমে নরসিংদীতে শীতকালীন সবজির সরবরাহ থাকে বেশি, তবে এবছর এখনো পর্যন্ত ফলন কম। কৃষকরা বলছেন কয়েক দফা বৃষ্টিতে চারা নষ্ট হয় শীতকালীন সবজির ফলন কমেছে। দাম ভালো হলে কি ফসল দেওয়ার নাইগা ফসল যারা 2 মণ তুলো ওখানে 10 কেজি আর 2 মণ টাকা দিব। মুন্সিগঞ্জে 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। বিক্রেতারা দাবি করছেন উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রকৃত সংকটের পাশাপাশি মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণ করায় দাম আরও বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে বিক্রি করছে 60 টাকা 70 টাকা, কিন্তু এই সপ্তাহে বিক্রি করতে 120 টাকা। শীতকালে শাকসবজির দাম যতটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু বর্তমানে দেখতেছি নাই। বৃষ্টিতে আবাদ কম হয় সবজির দাম কমেনি মানিকগঞ্জে। পাইকারি বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 60 টাকায়, শিম 90, বেগুন 50, বাঁধাকপি ও ফুলকপি 50 টাকায়। আর খুচরা বাজারে এসব সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি ফলাইতে পারে নাই গৃহস্থরা, কৃষকরা। ফুলকপি ছিল 50 টাকা, এখন 70 টাকা 65 টাকা। যশোরে পেঁপে ও মূলা বাদে বাকি সব সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 140 টাকায়। দাম নিয়ে অসন্তোষ রয়েছে খুলনার ক্রেতাদের মধ্যে। যারা বাজারে আছে, যারা ব্যবসা করতেছে, তারা লাভবান হচ্ছে, কৃষক লাভবান হচ্ছে না। কৃষকরা ক্ষেতের থেকে তারা 2-3 টাকা লাভে দিয়ে দিচ্ছে, আর ইনারা এসে আমাদের গলা কাটতেছে। রাজশাহী, সিলেটের কাঁচা বাজারে অধিকাংশ শীতকালীন সবজির দাম চড়া। বেড়েছে পেঁয়াজের দাম। বরিশালের সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজির দাম। প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 102 টাকা, আর খুচরা বাজারে স্থানভেদে 120 টাকা পর্যন্ত। পাশাপাশি শীতকালীন সবজি এবং আলুর দামও বেড়েছে। আলু বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা। বিক্রেতারা বলছেন চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই শীতের সবজির দাম বেশি। তবে কমেছে ডিম ও মোটা লাল চালের দাম। 1-1.5 মাস আগে থেকে বাজারে আসা শুরু করেছে শীতকালীন সবজি। শুরুর দিকে এসব সবজির দাম তুলনামূলক কম থাকলেও এখন অনেকটা বেড়েছে। শিম বিক্রি হচ্ছে 140 থেকে 60, টমেটো 150 থেকে 60, মূলা 50, বেগুন 100, কপি 40 টাকা দরে। ক্রেতারা বলছেন শীতের মৌসুম শুরু হলেও সবজির দাম এখনো বেশি। বিশেষ করে গত কয়েকদিনে এর দাম আরও বেড়েছে। বিক্রেতাদের দাবি, রাজনৈতিক অস্থিরতার কারণে সবজির সরবরাহ কমেছে, ফলে দামও বাড়তি। শীতকালীন হিসেবে এখন দাম একটু বাড়তি দেখা যায়। এই লকডাউনের ভয়ে বেড়ারা গাড়ি ঢুকে নাই, যে জায়গায় 40 গাড়ি ওই জায়গায় এসে 5 গাড়ি। এদিকে আলু পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, আর কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে আলুর দাম। পাইকারিতে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, আর খুচরা বাজারে ক্রেতাকে কিনতে হচ্ছে 20 থেকে 25 টাকায়। পেঁয়াজের মজুত শেষের দিকে, তবে ডিসেম্বরের শেষে এ সংকট কেটে যাবে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজার বেশি, এর থেকে অনেকে আরো অন্য দোকানে 130 টাকা চায়, 40 টাকা চায়। কৃষকের হাতে পেঁয়াজ কম আছে। ধরেন আপনার পেঁয়াজ লাগবে 10 বস্তা, পাইতেছি 5 বস্তা। কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মোটা চালের দামে। ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 20 টাকায়, আর আউশের মোটা চাল কেজিতে 3 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়। আমি 140 করে কিনছিলাম মহল্লার দোকান থেকে, তো আজকে আমি এখানে এসে ফার্স্ট 120 টাকা করে কিনলাম। তবে পোলাওয়ের চাল কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা, বিক্রি হচ্ছে 112 টাকায়। মিনিকেট আছে আগের দামেই 76 টাকা কেজি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ ও জাতির জন্য কাজ করতে নতুন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের 50 ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তোলার আহ্বান জানান। দেশ সেবায় বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের আত্মনিয়োগের আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করেন। কাজ করতে যাদের পয়সায় আমরা সবাই আমরাও বেতনভুক্ত, আমরা সবাই পড়াশোনা করেছি, পড়াশোনা করে যাচ্ছি।
তাদের জন্য আমাদের কাজ করতে হবে। এত নির্যাতন, হামলা, মামলা ও গুম খুনের শিকার হয়েও বিএনপি কারো ক্ষতি করেনি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুর সদর উপজেলায় গৌরীনগর স্কুল মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি একটি ভালো রাজনৈতিক দল উল্লেখ করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদী মনোভাব বিএনপির মধ্যে অতীতে কখনো ছিল না, এখনও নেই। বিএনপি হলো গণমানুষের দল, আর জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। বিএনপির মধ্যে স্বৈরাচারী কোনো মনোভাব নেই বলেও মন্তব্য করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরে গ্রেপ্তার, অত্যাচার, নির্যাতন, গুম খুন, ফ্যাসিবাদী, সন্ত্রাসী, তারপরে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, এটা বিএনপির মধ্যে কখনো ছিল না। কিছু দুষ্টামি কেউ কেউ করে, কিন্তু সেই জন্য জিয়া রহমান সব কঠিন ছিল। নির্মাণের 5 বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের নবাবগঞ্জে চালু হয়নি কৃষক সেবা কেন্দ্র। ফলে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও অবকাঠামো, আর সেবা বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রায় 25,000 কৃষক। দ্রুত কেন্দ্রটি চালুর দাবি স্থানীয় কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কেন্দ্রটি চালু করতে উপজেলা কৃষি কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাম পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি, পরামর্শ ও সহায়তা দেয় কৃষক সেবা কেন্দ্র। এই প্রকল্পের আওতায় 2020 সালে দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজারে নির্মিত হয় এমন একটি কেন্দ্র। কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কেন্দ্রটি। অব্যবহৃত হয়ে পড়ে থাকায় নষ্ট হচ্ছে সোলারের মূল্যবান ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রপাতি। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি চালু না হওয়ায় ভেস্তে যেতে বসেছে প্রত্যন্ত অঞ্চলে কৃষক সেবার উদ্যোগ। তাই দ্রুত সেবা কেন্দ্রটি চালুর দাবি স্থানীয়দের। কি কারণে আমাদের কৃষি অফিস বন্ধ আছে সেটা তো আমরা বলতে পারবো না। একটা প্রতিষ্ঠান আর একটা বোর্ড লাগানো আছে যে কৃষি সেবা কেন্দ্র, এটা জাস্ট শুধু খালি নির্মাণ অবস্থায় আছে, কিন্তু সেবার ক্ষেত্রে আমি দেখিনি। কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করলো, কৃষি সেবা কেন্দ্র করলো, আমরা এটা চালু থাক, আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাচ্ছি। সেবা কেন্দ্রটির নিচ তলায় কৃষকদের প্রশিক্ষণ, দ্বিতীয় তলায় সেমিনার হল ও তৃতীয় তলায় ইউনিয়ন কৃষি পরিদর্শকদের আবাসনের ব্যবস্থা রয়েছে। কিন্তু এখনো চালু না হওয়ার কথা জানেন না বর্তমান কর্মকর্তারা। এটি চালু হলে একদিকে যেমন কৃষক তৃণমূল পর্যায়ে কৃষি পরামর্শ এবং বিভিন্ন ধরনের সেবা পাবে, পাশাপাশি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সেখানে অবস্থানের ফলে তারা সহজেই কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারবে। দ্রুত কৃষক সেবা কেন্দ্রটি চালু করতে উপজেলা কৃষি কার্যালয়কে নির্দেশনার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাইলটিং হিসেবে সরকারি কার্যক্রম গ্রহণ করেছিল, এটি চলমান থাকবে এবং অতি শীঘ্রই এটি আরও যাতে ইফেক্টিভ হয় সেটি নির্দেশনা আমরা উপজেলা পর্যায়ে দিয়েছি। কৃষক সেবা কেন্দ্রটি চালু হলে 3টি ইউনিয়নের প্রায় 25,000-এর বেশি কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আলমগীর। আলমগীর, 5 বছরেও কেন কৃষক সেবা কেন্দ্রটি চালু করা যায়নি? আর এটি চালু করতে তো নির্দেশ দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ কি বলছে, কতদিন লাগতে পারে চালু করতে? আসলে এই কৃষক সেবা কেন্দ্রটি 5 বছরে কেন চালু করা হয়নি, আমি এই বিষয়ে কথা বলেছিলাম বর্তমান যে কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস সাহেবের সঙ্গে। জাহিদুল ইসলাম ইলিয়াস সাহেব যেটি জানিয়েছেন যে তিনি সবেমাত্র প্রায় 2 মাস আগে এই কার্যালয়ে তিনি যোগদান করেছেন এবং যোগদান করার পরে আসলে বিষয়টি তিনি জেনেছেন। যখন আমি এই সংবাদটি সংগ্রহ করি তখনই আসলে এখানকার কৃষি কর্মকর্তা এবং জেলার যিনি ডিডি তিনি আসলে বিষয়টি জেনেছেন। তার আগে আসলে এই বিষয়টি তাদের গোচরে ছিল না। তারা অলরেডি এই কৃষক সেবা কেন্দ্রটি চালুর ব্যবস্থা নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তারা আর 2-1 দিনের ভিতরেই এই কৃষক সেবা কেন্দ্রটি চালু করবেন। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই কৃষক সেবা কেন্দ্রটি যেটি চালু করা হয়েছিল মূলত তৃণমূল পর্যায়ে কৃষকের দোরগোড়ায় কৃষক সেবা পৌঁছে দেওয়ার জন্য। আপনাকে বলে রাখি যে এই কৃষক সেবা কেন্দ্রটি যে নবাবগঞ্জ উপজেলা অবস্থিত, সেই নবাবগঞ্জ উপজেলা পরিষদ যে রয়েছে, উপজেলা কৃষি কার্যালয় যে রয়েছে সেটি থেকে কিন্তু প্রায় 15 কিলোমিটার দূরে। এই যে 3টি ইউনিয়নের কেন্দ্রে সেই কৃষক সেবা কেন্দ্রটি স্থাপন হয়েছিল, 3টি ইউনিয়ন থেকে কিন্তু আসলে নবাবগঞ্জ সদরের যে দূরত্ব সেটি প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে। এই 20 থেকে 25 কিলোমিটার দূরের কৃষক প্রশিক্ষণ, কৃষকের যে উপকরণ বিতরণ এবং তৃণমূল পর্যায়ে কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা যে তাৎক্ষণিকভাবে যে সেবা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত হচ্ছিল না। যার কারণে কিন্তু এখানে এই সরকার এই
প্রত্যন্ত এলাকায় কিন্তু আসলে এই পাইলটিং প্রকল্প হিসাবে এই কৃষক সেবা কেন্দ্রগুলো করেছিল। তো এই কৃষক সেবা কেন্দ্রটি যদি চালু হয় তাহলে কিন্তু ওই 3 উপজেলার 3 ইউনিয়নের প্রায় 25,000-এর মতো কৃষক রয়েছেন, তৃণমূলের যারা কৃষক রয়েছেন, প্রত্যন্ত এলাকায় যেসব কৃষক রয়েছেন, যারা আসলে কৃষকের কৃষি বিভাগের যে সেবাগুলো রয়েছে সেগুলো থেকে বঞ্চিত, তারা কিন্তু আসলে উপকৃত হবেন। তো আজকে আমাকে এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন তারা এই সপ্তাহের মধ্যেই কিন্তু আসলে এই কৃষক সেবা কেন্দ্রটি চালু হবে। এই ছিল সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে জানাচ্ছেন সহকর্মী ASM আলমগীর। ফেনী পরশুরামে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 3 পুলিশ সদস্য। সকাল 10:30টার দিকে উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন SI মুন্না দে, কনস্টেবল রুহুল আমিন ও নাজমুল। পুলিশ জানায় পরশুরামের দক্ষিণ কলাপাড়ায় শেফালি আক্তারকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে প্রতিবেশী ফারুক মজুমদারের 2 ছেলে রাজীব ও ফয়সালের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদ করতে 2 কনস্টেবলকে সঙ্গে নিয়ে সেখানে যান SI মুন্না। বিষয়টি মীমাংসা করে আসার পথে জীবন, ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়। পরশুরাম থানার নুরুল হাকিম জানান, আহত পুলিশ সদস্যদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেচ নীতিমালা না থাকায় সেচ মালিকদের কাছে জিম্মি নাটোরের চাষিরা। এক এক জমিতে এক এক রকম দামে পানি কিনে সেচ দিতে হচ্ছে তাদের। এলাকা ভেদে সেচ বাবদ বিঘা প্রতি খরচ হচ্ছে 1 থেকে 1,500 টাকা, কোথাও আবার দিতে হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনছে কৃষকরা। নাটোরে সেচ কাজে ব্যবহার হয় 46,509টি সেচ যন্ত্র। এর মধ্যে গভীর, অগভীর ডিজেল, বিদ্যুৎ চালিত সোলার, লোফিট পাম্প দিয়ে জমিতে সেচ দেওয়া হয়। কৃষকরা জানান, শ্যালো মেশিনে পানি দেওয়ার জন্য সরকারি নিয়মের কথা জানেন না মালিকরা। তাই প্রতি বিঘা জমিতে সেচের জন্য 1,500 থেকে 2,000 টাকা বেশি খরচ হয়। কোনো কোনো ক্ষেত্রে টাকা লাগে আরও বেশি। টাকা না দিলে পানি দেয় না মেশিন মালিকরা। সরকারি নিয়ম মানলে সাশ্রয় হতো, বলছেন কৃষকরা। আবাদ করা খুব কঠিন হয়ে গেছে, কারণ সেচ দিতে গেলে 1,500 থেকে 2,000 টাকা বিঘা প্রতি বেশি লাগতেছে। পালারাও হচ্ছে যে সরকারি যে নিয়ম, সেই নিয়ম মানে না, শ্যালো মেশিনওয়ালারাও সেই নিয়ম মানে না। আমারও তিনি বেশি টাকা ধরে। যদি জমি দূরে হয় তাহলে আমার থেকে টাকা অঙ্ক বেশি চায়, না দিলে আমার পানি দেয় না। প্রত্যেক সেচ মৌসুমের শুরুতে দাম নির্ধারণ করে উপজেলা সেচ কমিটি। কারো বিরুদ্ধে সেচের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএডিসি। যদি এ বিষয়ে অতিরিক্ত সেচ চার্জ গ্রহণ করার কোনো অভিযোগ পাওয়া যায়, তৎক্ষণাৎভাবে উপজেলা সেচ কমিটি এবং জেলা সেচ কমিটি বিষয়টি আমলে নিয়ে অভিযোগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। নাটোরে 1,51,000 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, সেচ নীতিমালা না থাকার কারণে কৃষকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর এক এক জমিতে এক এক রকমের দামে পানি কেন কিনতে হচ্ছে, সেচ মালিকরা কি বলছেন? সেচ নীতিমালা বিষয়টি আসলে সেচ বিভাগের কাগজে কলমে রয়েছে, কিন্তু সেই বিষয়টা কিন্তু আসলে মাঠ পর্যায়ে কোনো কার্যকরী ভূমিকা রাখে না। কারণ এখানকার যে সেচ কমিটি, সেই সেচ কমিটি কিন্তু আসলে স্থানীয় কৃষকদের মাধ্যমে এই সেচ কমিটি পরিচালিত। আর এর ফলে কিন্তু কৃষকেরা বা সেচ যে শ্যালো মালিকেরা তারা কিন্তু আসলে তাদের ইচ্ছে মতো পানির দাম নির্ধারণ করে, যার ফলে কৃষকেরা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ফসলেই আসলে অধিক দামের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে এই যে জমিটি, এই জমিটিতে কিন্তু আসলে এখন যে ধান কাটা হচ্ছে, ধানের পরে কিন্তু আসলে অন্য যে ফসল লাগানো হবে সেই ফসলে শুরুতেই কিন্তু তাদের পানির প্রয়োজন। যেহেতু কৃষি ক্ষেত্রে পানির চাহিদা সর্বোচ্চ দিকে থাকে, সেই কারণে কিন্তু আসলে প্রতিটা ফসলে পানির প্রয়োজন। এই পানিটা কিন্তু এখন যে এখান থেকে নিতে হবে আশপাশের যে সেচ মালিকেরা রয়েছে বা বিএডিসির যে সেচ প্রকল্প রয়েছে, সেই সেচ প্রকল্প থেকে যাদের এই পাইপের পাশে যে জমি রয়েছে তারা কিন্তু আসলে সেই জমি থেকে পানি দিতে পারবে স্বল্প মূল্যে। এর বাইরে যে প্রকল্পের সীমানার বাইরে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে কিন্তু আসলে পানি দিতে গেলে যে শ্যালো মেশিনের দ্বারা যে সেচ মালিকেরা রয়েছেন সেই সেচ মালিকদের কাছ থেকে পানি কিনে দিতে হবে, যার ফলে কিন্তু আসলে জমি যত দূরে যায় ততটাই কিন্তু আসলে যে পানির দাম বেশি হয়। এখানকার আর যে সেচ পাম্প রয়েছে সেই পাম্প মালিকেরা সেইভাবে আসলে এটা একটা অসাধু চক্র হিসেবে কাজ করে বলে আমাদেরকে এখানকার স্থানীয় কৃষকেরা জানিয়েছেন।
আরেকটি বিষয় রয়েছে যে উপজেলা ভিত্তিক যে এই সেচ প্রকল্পগুলো রয়েছে বা সেচ পাম্পের মালিকেরা রয়েছে, সেই পাম্পের মালিকেরা কিন্তু আসলে কোনো রকমই তাদের সেচ যে নীতিমালা যে কাজ শুরু হওয়ার আগে যে নির্ধারিত দাম নির্ধারণ করা হয়, সেই দামে কিন্তু আসলে কোনোভাবে কৃষকদের কাছে পানি দেয় না, যার ফলে কৃষকরা কিন্তু আসলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এই বিষয়টা নিয়ে সরকারি মনিটরিং করা হতো তাহলে হয়তো বা কৃষকেরা লাভবান হতো বলে আমাদের এখানকার কৃষকরা জানিয়েছেন। নাটোর থেকে জানাচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে খবর প্রচারের পর যশোরের গৃহবধূ মনিরা খাতুন ও তার শিশুকন্যা আফিয়ার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিশুটির পড়াশোনার খরচ ও ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে পরিবারকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন যশোর জেলা বিএনপিকে। গত 10 নভেম্বর যশোরের গৃহবধূ মনিরা খাতুন ও কন্যা শিশু আফিয়াকে নিয়ে সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কন্যা শিশুর গায়ের রং বিদেশিদের মতো হওয়ায় স্ত্রীকে তালাক ও শিশুকে অস্বীকার নিয়ে প্রচারিত সংবাদের ভিউ ছাড়ায় 8 মিলিয়নেরও বেশি। বিষয়টি দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি ওই গৃহবধূ ও শিশুটির পাশে দাঁড়ানোর জন্য যশোর জেলা বিএনপিকে নির্দেশ দেন। শুক্রবার সকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত গৃহবধূ মনিরা বেগম ও তার কন্যা আফিয়ার কাছে তারেক রহমানের উপহার পৌঁছে দেন। এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। উনি আমার সাথে এই বিষয়টা কথা বলেছে, 7 থেকে 10 দিনের মধ্যে অন্তত ওর মাথা গোজার ঠাই করে দেবো ইনশাল্লাহ। আর বাচ্চাটার মার চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে, ওর পড়ালেখা করবার যতদিন পড়ালেখা করতে চাইবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বতভাবে সাথে থাকবে। এদিকে মনিরা ও আফিয়াকে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সমাজে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। অনেক সাংবাদিক ভাইরা এসেছেন, এসে আমাকে অনেক হেল্প করেছেন, তারা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তাদের জন্য আমি এখন অনেকটাই ভালো আছি। 2020 সালে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। 2022 সালের 13 নভেম্বর এই দম্পতির ঘরে জন্ম হয় শিশু আফিয়ার। তবে শিশুটি দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো হওয়ায় ঘটে বিপত্তি। অপবাদ দিয়ে স্বামী মোজাফফর তালাক দেন স্ত্রী মনিরাকে। সন্তানকে ফেলে চলে যান প্রবাসে। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছিল মা ও শিশুটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে 10 বছরে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে দ্বিগুণ। রোগীদের অর্ধেকের বেশি জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত। স্বল্প বয়সীরা আক্রান্ত হওয়ায় বাড়ছে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি সহ নানা জটিল রোগের ঝুঁকি। চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে 70 ভাগই সুস্থ জীবনযাপন করতে পারে। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির হিসাবে 2015 সালে দেশে ডায়াবেটিসে আক্রান্ত ছিল প্রায় 35 লাখ। 2025 সালের হিসাবে এ সংখ্যা পৌঁছেছে 65 লাখে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত 1,38 লাখ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কায়িক পরিশ্রমের অভাব, খাদ্যাভ্যাস, ঘুমের অভাব ও অসচেতনতার কারণে দেশে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। ডায়াবেটিস একদম মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত ধরে। ইট মিনস প্রথমে আপনার কমপ্লিকেশন হিসেবে ব্রেন স্ট্রোক হতে পারে, তারপরে চোখে অন্ধত্ব পর্যন্ত হতে পারে, হার্টের ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম হার্ট ফেলিউর, বিভিন্ন রকম রোগ। তারপরে এবার চলে আসেন কিডনি, ডায়াবেটিস থেকে কিডনির বিভিন্ন রকম রোগ, তার মধ্যে একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি না বাড়ালে আমার সুগার কখনো কন্ট্রোল হবে না। হেলদি ডায়েট না খেলে আমি সুগার কন্ট্রোল রাখতে পারবো না। আমি ওষুধ খাই বা ইনসুলিন যাই দিই। তাহলে আমার বেসিক জায়গা কিন্তু হলো লাইফস্টাইল। এটা করতে গেলে আমার মোটিভেশন লাগবে, আমার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। সঠিক সময়ে চিকিৎসায় 70 ভাগ রোগী সুস্থ জীবনযাপন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। বছরে অ্যাটলিস্ট একবার আপনি হেলথ চেক আপ করবেন যখনই দেখলেন যে আপনার বয়স 35 ক্রস করতেছে বা 40-র কাছাকাছি আসছে। এই আরেকটা গ্রুপ যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তারা অনেক আগে থেকে সচেতন হবেন। 40 বছর বয়সে যা ধরা পড়ে নেই প্রতি বছর আপনারা চেক আপ করবেন, যাতে আপনার ডায়াবেটিসটা একদম ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, যা স্বাভাবিকভাবে ধরা পড়লে আপনি অনেক বেশি কেয়ারফুল হবেন। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির গবেষণা বলছে দেশে প্রাপ্তবয়স্কদের 25 ভাগই ডায়াবেটিসে আক্রান্ত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঝিনাইদহে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় হাঁটা প্রতিযোগিতা। সকালে শহরে পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সেফ সুইমিং একাডেমি ও নবগঙ্গা ফিটনেস একাডেমি যৌথভাবে আয়োজন করে এই প্রতিযোগিতার। শহরের মডার্ন মোড়, পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে পৌর ইকো পার্কে গিয়ে শেষ হয় হাঁটা প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে নাটোরে গানে গানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, শিশুদের সুকুমার বৃত্তি ও মনুষ্যত্ব জাগ্রত রাখার স্বার্থে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ আবশ্যক। এই নিয়োগ বাতিল শিশুর মেধা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান সাংস্কৃতিক কর্মীরা। নীলফামারীর সৈয়দপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে এতে অংশ নেন রংপুর বিভাগে ৯ বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩০০ শিক্ষার্থী। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। কর্তৃপক্ষ জানায়, গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি, মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক চেতনা জাগিয়ে তুলতে এই আয়োজন। রাঙামাটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন। সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন উদ্বোধন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি মৃত্তিকা চাকমা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর বিশাল সমৃদ্ধ ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি রয়েছে। লেখকের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সঠিক ইতিহাস লেখকদের মাধ্যমে ফুটে উঠেছে। সম্মেলনে ৩ পার্বত্য জেলার বিভিন্ন জনগোষ্ঠীর ১.৫ শতাধিক কবি, লেখক, সাহিত্যিক, সংস্কৃতি উন্নয়ন কর্মী অংশ নিয়েছে। এবং যারা সম্মানিত অতিথিবৃন্দ, এই সংকলন না হলে এই ছিল সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।